আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমরা আজকে থার্ড সেমিস্টার লিগাল এনভায়রনমেন্ট বিজনেস কোর্সের সেকেন্ড ক্লাস শুরু করবো আর কি। তো আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম গতদিন, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আমরা ডেফিনেশন অফ কন্ট্রাক্ট এবং এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট গতদিন আলোচনা করছি। আজকে আমরা ভেরিয়াস টাইপস অফ আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। ভেরিয়াস টাইপস অফ কন্ট্রাক্ট। এখন আমরা কন্ট্রাক্ট কি সেটা বুঝছি। কন্ট্রাক্টসের বিভিন্ন রকম এলিমেন্টসও আমরা দেখছি। এখন আমরা ভেরিয়াস টাইপস অফ কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্ট কয় রকম হতে পারে, কত প্রকার কন্ট্রাক্ট আছে, কিভাবে কন্ট্রাক্ট গুলা ডিফারেন্ট হচ্ছে তৈরি করে বা কোন কাজটার জন্য ডিফারেন্ট হয় সেগুলো আমরা দেখব। এখানে আছে ভ্যালিড কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। আমি প্রথমে কি বলছিলাম যে কন্ট্রাক্ট অবশ্যই ভ্যালিড হতে হবে। ভ্যালিড কন্ট্রাক্ট, ভ্যালিড অর্থাৎ বৈধ চুক্তি। এখানে বলছে an agreement enforceable by law is a valid contract, অর্থাৎ ল দ্বারা যেটা enforceable সেটা valid contract. A valid contract must have the essential elements of contract, অর্থাৎ আমরা কতদিন যে এলিমেন্টস গুলো করছিলাম, লাইক অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তারপর হচ্ছে লফুল কনসিডারেশন, ক্যাপাসিটি অফ পার্টিস, সার্টেনিটি, পসিবিলিটি, এই যে উপাদানগুলো বলছিলাম, এই উপাদানগুলো প্রত্যেকটি একটা ভ্যালিড কন্ট্রাক্টে থাকতে হবে, তাহলে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট। এরপর আছে ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড অর্থ কি? ভয়েড অর্থ হচ্ছে বাতিল, বাতিল চুক্তি। কেন একটা চুক্তি বাতিল হয়? নিশ্চয় সেটার লিগ্যালিটি নেই বা ভয়েডেবল না, মানে যেটা হচ্ছে বাতিল বা হচ্ছে যেটা ক্যারি করা যাচ্ছে না বা যেটা নেগেটিভিটি আছে। লাইক আমি এখানে একটু পড়ি যে an agreement not enforceable by law is said to be void. Look, এখানে ভ্যালিড কন্ট্রাক্ট যখন ছিল সেটা কিন্তু এনফোর্সেবল বাই ল ছিল, কিন্তু ভয়েড কন্ট্রাক্ট যখন আসে সেটা কিন্তু ডিফারেন্ট। ভ্যালিড এবং ভয়েড, ভ্যালিড হচ্ছে পজিটিভ, ভয়েড হচ্ছে নেগেটিভ। ভ্যালিড হচ্ছে বৈধ কন্ট্রাক্ট, ভয়েড হচ্ছে বাতিল কন্ট্রাক্ট বা অবৈধ কন্ট্রাক্ট, যেটা ল দ্বারা এনফোর্সেবল নয়, সেটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। এছাড়াও আরো এখানে বলছে লিটারালি দ্য ওয়ার্ড ভয়েড মিনস not binding in law according মানে ল দ্বারা যেটা আর কি বাইন্ডফুল না। accordingly the term void contract implies a useless contract. the void contract is useless, voidটা হচ্ছে useless, okay, implies useless contract which has no legal effect, অর্থাৎ void contracটের কোনো legality নাই। a contract which cases to be enforceable by law
void when it gets to be enforceable. অর্থাৎ মূলত এটাই বোঝাতে চাইছে যে void contract হচ্ছে ল দ্বারা এনফোর্সেবল না, আর যখনই ল দ্বারা এনফোর্সেবল না তখন সেটা অবৈধ বা void বাতিল, voidable contract or agreement. এটা ছিল void, এখন হচ্ছে voidable মানে হচ্ছে বাতিল যোগ্য, যেটা বাতিল করা যাবে। এটা ছিল void বা হচ্ছে বাতিল, আর এটা হচ্ছে voidable অর্থাৎ বাতিল যোগ্য, বাতিল করা যাবে। এখানে দেখো an agreement which is enforceable law at the option of one of the parties but not at the option of the other is a voidable contract. An agreement which is enforceable law at the opinion of one or more parties therefore but not at the option of the others is a voidable contract. অর্থাৎ ডিফারেন্ট পার্টি থাকবে, বলছিলাম যে ডিফারেন্ট পার্টি থাকবে, ডিফারেন্ট পার্টিজের মধ্যে যদি হচ্ছে কেউ অ্যাগ্রি করে কেউ অ্যাগ্রি করলো না, এরকম যদি হয় তাহলে সেটা voidable হবে। আচ্ছা, আমরা 3 নম্বর পর্যন্ত ছিলাম। voidable contract, এরপর আছে unenforceable contract or agreement. Unenforceable contract, unenforceable অর্থাৎ অবলবৎযোগ্য চুক্তি। আনএনফোর্সেবল মানে যেটা এনফোর্সেবল করা যাবে না, যেটা হচ্ছে শুরু করা বা কাজ, যেটা কাজ করা যাবে না। যেটা এগ্রিমেন্ট দ্যাট ক্যানট বি এনফোর্সড ইন আ কোর্ট বিকজ অফ সাম টেকনিক্যাল ডিফেক্ট ইজ কল্ড আনএনফোর্সেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। ধরেন যে কোনো একটা কন্ট্রাক্ট করা হলো, সেই কন্ট্রাক্টের যে উপাদানটার উপর বেসিস করে কন্ট্রাক্টটা করা হলো সেটা অবৈধ, সেটা কোনো লিগ্যালিটি নেই, তাহলে কিন্তু এই হচ্ছে এই কন্ট্রাক্টটা আনএনফোর্সেবল হয়ে যাবে। যেরকম সাপোজ ধরেন একজন হচ্ছে বিদেশ থেকে দেশে আসতেছে, এখন দেশে আসার সময় দুজনের মধ্যে এগ্রিমেন্ট হলো যে হচ্ছে আপনি যখন বিদেশ থেকে আসবেন তখন 50টা হচ্ছে গোল্ড বার নিয়ে আসবেন, মানে স্বর্ণের হচ্ছে যে বারগুলো সেগুলো নিয়ে আসবেন 50টা। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের আইন মোতাবেক এটা কিন্তু একটা অবৈধ অ্যাক্টিভিটিস, এই কাজটা কিন্তু করা যাবে না। তাহলে এই যে এগ্রিমেন্টটা করা হলো, টেকনিক্যাল ডিফেক্ট সবই ঠিক আছে, দুজনের সম্মতি আছে, দুজন হচ্ছে উপস্থিত দুজন পার্টিস আছে, তারপর কিভাবে কি করবে বিভিন্ন স্টেপ সেগুলো সবই ঠিক আছে, বাট টেকনিক্যাল ডিফেক্ট হচ্ছে যে উপাদানটা নিয়ে কাজ করা হচ্ছে সেই উপাদানটা ক্যারি করা বা এক জায়গা থেকে এক জায়গায় এভাবে নিয়ে আসা, সরকারের অনুমোদন ছাড়াই নিয়ে আসা হচ্ছে অবৈধ, তখন এটা টেকনিক্যাল ডিফেক্ট হবে এবং আনএনফোর্সেবল কন্ট্রাক্ট হবে, এটা এনফোর্সেবল করা যাবে না। এরপর আছে এক্সপ্রেসড কন্ট্রাক্ট। Expressed contract, the offer and acceptance of a contract if made in word either
either expressed orally or in written words, the contract will be considered to be expressed contract. এক্সপ্রেসড মানে কি? বর্ণিত বা বিবৃত, বর্ণিত বা বিবৃত এই কন্ট্রাক্টগুলো কি হবে? এই কন্ট্রাক্টগুলো হচ্ছে রিটেন ওরালি হবে, মানে মুখে মুখে কোনো কন্ট্রাক্ট হবে বা ওরাল হচ্ছে রিটেন হবে, যে কোনো দুইটা ওয়ের মধ্যে যে কোনো একটা ওয়ে ফলো করবে, তাহলে দ্যাট কনসিডার এক্সপ্রেসড মানে বর্ণিত। অর্থাৎ নর্মালি কন্ট্রাক্টগুলো লিখিত হয়, অর্থাৎ কাগজে লিখে রেজিস্ট্রেশনের মাধ্যমে দুই পক্ষের সম্মতির মাধ্যমে এটা কন্ট্রাক্ট হয়, আপনারা জানেন যেটা। কিন্তু ওরালিও কন্ট্রাক্ট হতে পারে মুখে মুখে, যদিও সেটা একটু রিস্কি হয়ে যায়, দুই পার্টিসের জন্যই রিস্কি হয়ে যায়, রিটেনটাই বেশি ইফেক্টিভ। তো আমরা যদি বর্ণিত কন্ট্রাক্টের কথা বলতে চাই, তাহলে এখানে দ্য অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ এ কন্ট্রাক্ট ইফ মেড ইন ওয়ার্ডস আইদার এক্সপ্রেস ওরালি অর ইন রিটেন ওয়ার্ডস। এক্সাম্পল বলছে এরকম, ফর এক্সাম্পল Mr. A proposes Mr. B, I would like to sell my house for টাকা 3 lakh and Mr. B replies I agree। মানে একজন A হচ্ছে সেল করতে চায়, B কিনতে চায়, ভালো কথা। This deemed to be an express contract, অর্থাৎ এটা কিন্তু ওরালি এক্সপ্রেস করা হয়ে গেছে, এটা কিন্তু ওরালি এক্সপ্রেসেবল একটা কন্ট্রাক্ট। There are two types of express contract, written and oral। অর্থাৎ এক্সপ্রেসড কন্ট্রাক্টটা আমি যেটা বলছিলাম যে কয় প্রকার, দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ওরালি আর একটা হচ্ছে রিটেন। এরপর হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট, অর্থাৎ ইঙ্গিত গ্রাহ্য চুক্তি। When a contract is implied from the conduct of a person, it is called implied contract. So ইঙ্গিত আকারে the contract is implied from the conduct of a person, it is called an implied contract. Example দেখলে আমরা বুঝতে পারবো। If a repairer starts to repair the watch of one person and the latter permits it remaining silent knowingly that the first person is doing so to get a payment in exchange of the service, it will be treated as an implied law। implied by অর্থাৎ একজন ঘড়ি হচ্ছে রিপেয়ার করতে দিয়েছে, পরে কি করলো, পারমিট করলো যে it remaining silent knowingly that the person is doing so to get a payment। রিপেয়ার করার জন্য যার কাছে যাওয়া হচ্ছে সে কি ফ্রি আপনার প্রোডাক্ট রিপেয়ার করে দেবে? আপনি নিজেই জানেন যে যদি এটা আমার রিপেয়ার করতে নিয়ে যাওয়া হয় আমাকে অবশ্যই সেটার জন্য পে করতে হবে, তাহলে এটা কি সাইলেন্টলি আপনি জানেন, আপনি তো ইগনোর করতে পারবেন না যে আমি টাকা দিব না, তাহলে আপনার কাজ হবে না, আপনাকে একটা পেমেন্ট দিতেই হবে। সেটাই বলছে ইমপ্লাইড কন্ট্রাক্ট, অর্থাৎ আপনি জানেন, আপনাকে বলা হচ্ছে না, হয়তো কত পে করতে হবে সেটা হয়তো সে বলবে, কিন্তু এটা পে করতে হবে সেটা আপনি জানেন, এটা হচ্ছে এটা ইঙ্গিত গ্রাহ্য চুক্তি। তারপর হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, আধার চুক্তি। এটা there are certain dealings which are not contracts strictly, though the parties act as if there is a contract there। These contracts are called কোয়াসি কন্ট্রাক্ট। আমি একটু ডিটেইলে যাব। কোয়াসি কন্ট্রাক্ট এটা আপনাদের কাছে একটু নতুন ওয়ার্ড হবে। বলছে there are certain dealings which are not contract strictly, ডিল করা হয়েছে যেটা হচ্ছে সরাসরি কন্ট্রাক্ট না, স্ট্রিক্টলি though the parties act as, যদিও দুটো পার্টিস কন্ট্রাক্টের মতোই বিহেভ করতেছে বাট অ্যাকচুয়ালি সেটা কন্ট্রাক্ট না। as soon as কি বলে যে if there is a contract there, অর্থাৎ যদিও কন্ট্রাক্ট না তারপরেও কন্ট্রাক্টের মতো বিহেভ করা, সেটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট অর্থাৎ আধা চুক্তি। এক্সিকিউটেড কন্ট্রাক্ট, সম্পাদিত চুক্তি। Some contracts where the parties perform their obligations immediately as soon as the contract is formed is called executed contract। executed contract অর্থাৎ সম্পাদিত চুক্তি। Some where the
parties perform their obligation immediately, যেটা করা হয় সেটা executed. এরপর আছে bilateral contract, দ্বিপাক্ষিক চুক্তি। bilateral contract, unilateral, দ্বিপাক্ষিক কন্ট্রাক্ট গুলো তো দ্বিপাক্ষিক হবে, সেটা আপনারা জানেন। there must be at least two persons to the contract, যেটা আমি প্রথমে বলছিলাম যে two parties must be present for a legal contract. unilateral contract, একপাক্ষিক চুক্তি। executed contracts আবার আরেকটা হতে পারে executioners। executors সম্পাদন যোগ্য যেটা, আর একটা হচ্ছে unilateral। একপাক্ষিক চুক্তি, in a contract where one party has to fulfill his obligations whereas the other party has already performed them। অর্থাৎ এক পার্টি তাদের কাজ আগে থেকেই সম্পাদন করে ফেলছে আর আরেক পার্টি তাদের কাজ করবে, এটা হচ্ছে একপাক্ষিক চুক্তি। ওকে, তো আমরা কয়েক প্রকার কন্ট্রাক্ট সম্পর্কে একটু জানলাম। এখানে আরেকটা কোশ্চেন আছে যে ডেফিনেশন অফ অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। প্রথমে বলছিলাম যে বিজনেস পরিচালনা করার জন্য বা ডিল করার জন্য বা কন্ট্রাক্ট করার জন্য এক পক্ষকে অবশ্যই প্রথম অফার করতে হবে। আমি একটা প্রোডাক্ট সেলের এক্সাম্পল দিছিলাম যে সেল করতে গেলে প্রথমত একজনকে অফার করতে হবে, তারপর একজনকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে বলছে যে অফারের মধ্যে যেটা বলছে যে when one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of that or other, he is said to make a proposal. কোনো কিছু করতে চান বা কোনো কিছু করা থেকে বিরত থাকতে চান, এই ধরনের উদ্দেশ্যের ক্ষেত্রে আগে আপনাকে অফার করতে হবে, সেটাই বলছে। the person making the offer is called the offerer। বলছে যে অফার করে তাকে অফারার বলে, যে অফার করে তাকে কি বলে? অফারার। and the person whom the offer is made is offeree। ওকে, তাহলে যে অফার করে তাকে অফারার বলে আর যে অফার গ্রহণ করে সে হচ্ছে অফারি। an acceptance and promise, when the person to whom the proposal is made signifies assent thereto, the proposal is said to be accepted। ওই যে যেটা অফার করছে যে কোনো কাজ করা এবং সেটা থেকে বিরত থাকার জন্য যেটা অফার করা হয়েছে, অপর পক্ষ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটা অ্যাকসেপ্টেন্স হবে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। Definition of consideration. ডেফিনেশন অফ কনসিডারেশন হচ্ছে, প্রথমে বলছিলাম যে প্রতিদানের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব।
পড়ি যে কি বলছে। In Latin, consideration is known as quid pro quo. যাই ওকে ল্যাটিন ওয়ার্ড জানার দরকার নেই, কি মিন করছে সেটা আগে আমরা জানি। ইট মিনস সামথিং ইন রিটার্ন, ইট মিনস সামথিং ইন রিটার্ন। কাউকে কিছু দিলে তার বিপরীতে রিটার্ন কিছু পাওয়াটাই হচ্ছে consideration. It is the benefit received by a party to the contract in return of promise made by him. অর্থাৎ প্রমিস অনুযায়ী যখন কিছু দেওয়ার বিপরীতে কিছু পাওয়া যায় সেটাই হচ্ছে কনসিডারেশন। আমি পড়ি, when at the desire of the promisor, the promisee or any other person has done or abstain from doing or does or abstain from doing or promise to do or abstain from doing something, such as act or abstinence or promise is called consideration for the promise. এটা কিন্তু the Contract Act 1872 অনুযায়ী সেকশন 2 এর ডি অনুযায়ী এটা লেখা হয়েছে। কনসিডারেশনের ডেফিনেশনের মধ্যে লেখা হয়েছে যে কিভাবে কনসিডারেশনটা ফলো আপ করতে হবে। সেকশন 2 এর ডি এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, আই প্রমিস টু পে বি টাকা 500 if B promises to canvass votes for him. B promised to do so. B's promise of the act is consideration for a promise. অর্থাৎ 500 টাকার জন্য প্রমিস করছিল, সেই প্রমিসটা কনসিডার করার কারণেই কনসিডারেশনটা ফুলফিল হয়েছে। বলছে consideration is an essential element in a contract, subject to certain exceptions. An agreement is unenforceable unless each party to the agreement gets something. This something is called consideration. Actually, consideration means a reasonable equivalent or benefit passed on by the promiser to the promisee. Promiser যেটা প্রমিস করে সেটার ফুলফিল করাটাই হচ্ছে কনসিডারেশন। এখানে একটা কোশ্চেন আছে যে no consideration, no contracts. No consideration, no contract. অর্থাৎ কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট পসিবল না। এখানে বলছে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, compensation for services rendered, time bear debt, completed gifts, agency, guarantee and remission. কনসিডারেশন ছাড়া যেরকম কন্ট্রাক্ট হয় না, সেরকম কনসিডারেশন ছাড়া কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাক্ট হয়। সেই বিষয়গুলোই আসলে এই কোশ্চেনের আলোচ্য বিষয়। যে হচ্ছে অ্যান অ্যাগ্রিমেন্ট মেড উইদাউট কনসিডারেশন, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে। এই সকল ক্ষেত্রগুলোতে আপনারা বইটা একটু ডিটেইলে পড়লে বুঝতে পারবেন যে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশনের ক্ষেত্রে কিন্তু কনসিডারেশন প্রয়োজন হয় না। কম্পেনসেশন ফর সার্ভিস রেন্ডার, টাইম বেয়ার ডেট, কমপ্লিটেড গিফটস, এজেন্সি, গ্যারান্টি অ্যান্ড রিমিশন, এই ক্ষেত্রগুলোতে আমরা যদি কনসিডারেশন ইউজ না করি তাহলেও যে কন্ট্রাক্ট হবে না এমন না, কন্ট্রাক্ট কিন্তু হবে, কিন্তু এই ক্ষেত্রে উইদাউট কনসিডারেশনে কন্ট্রাক্ট করা হয়। সেই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। বাকিটা হচ্ছে আরেকটা বিষয়টা থাকবে যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এই বিষয়টা আপনারা হচ্ছে একটু হচ্ছে বইয়ের ভিতরে দেখবেন যে কনসিডারেশন টাইপসের মধ্যে পড়লে বুঝতে পারবেন যে উইদাউট কনসিডারেশন কন্ট্রাক্ট কেন হয় না, এই বিষয়গুলো একটু আলোচনা করবেন।